গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের একটি গল্প, জলকন্যা। রাত ৮টার দিকে বিনুর মনে হলো সে একটা ভুল করেছে। ছোটখাটো ভুল না, বড় ধরনের ভুল। মনিকার জন্মদিনে তার আসা ঠিক হয়নি। মনিকা তার এমন কেউ না যে তার জন্মদিনে আসতেই হবে। তাছাড়া মনিকা তাকে সেভাবে দাওয়াতও করেনি। ভদ্রতা করে বলেছে। মনিকা তার জন্মদিনের কথা নিতুকে বলছিল। সে সময় বিনুর দিকে তাকিয়ে বলল, বিনু, তুমিও এসো। বিনু তৎক্ষণাৎ হ্যাংলার মতো বলেছে, আচ্ছা। এটা যে নিতান্তই কথার কথা তাও বুঝেনি। মনিকা বলেছে, পার্টিতে যারা আসবে তাদের কিন্তু সারা রাত থাকতে হবে। সারা রাত আমরা হইচই করব। তোমার কোনো অসুবিধা হবে না তো? বিনু বলল, না, অসুবিধা হবে না। অথচ তার ভয়ঙ্কর অসুবিধা হবে। তাদের বাসা এরকম না যে ১৯ বছর বয়সী মেয়েকে রাতে অন্য বাড়িতে থাকতে দেবে। তার নামে বাসায় কোনো চিঠিপত্র এলে তার হাতে দেয়া হয় না। আগে বিনুর মা মনোয়ারা খুলে পড়েন। পড়ার সময় যদি মনে হয় সাধারণ চিঠি, তবেই তার হাতে দেয়া হয়। সাধারণ চিঠিতেও সমস্যা আছে। তার এক বান্ধবী সুরমা ক্লাস 10-এ পড়ার সময় বিয়ে হয়ে গিয়েছিল। সে তার স্বামীর সঙ্গে চলে গিয়েছিল সেতাবগঞ্জ নামের একটা জায়গায়। সেখান থেকে সে মাসে ২-৩টা করে চিঠি লিখত। মনোয়ারা একদিন বললেন, মেয়েটা এত চিঠি লেখে কেন? ঘন ঘন চিঠি লেখার দরকার কি? বিনু অবাক হয়ে বলল, চিঠি লিখলে অসুবিধা কি মা? মনোয়ারা থমথমে গলায় বললেন, অসুবিধা আছে, তোর বাবা রাগ হয়। বাবা রাগ হয় এর উপর কথা চলে না। বিনুদের সংসার তার বাবা ইদ্রিস আলীর চোখের ইশারায় চলে। ইদ্রিস আলী ব্যাংকের ক্যাশিয়ার, রোগা পটকা মানুষ। থুতনিতে ৩০ থেকে ৩৫টার মতো দাড়ি আছে। নিতান্তই সাধারণ চেহারার একজন মানুষ। অথচ সেই সাধারণ চেহারার মানুষের চোখের ইশারার বাইরে যাবার সাহস কারও নেই। বিনুর ছোট ভাই জহির কলেজে ভর্তি হবার পর একবার সাহস দেখাল। বাসায় ফিরল রাত 11:30টায়। তার এক বন্ধুর বাসায় নাকি দাওয়াত ছিল। বাসায় ফিরেই সে নিজের ঘরে ঢুকে তাড়াহুড়া করে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। তখন ইদ্রিস সাহেব ছেলের ঘরে ঢুকে বাতি জ্বালালেন। কোমল গলায় বললেন, জহির, ওঠ। ইদ্রিস সাহেবের গলার স্বর খুবই কোমল। জহির ধর্মর করে উঠে বসল। ইদ্রিস সাহেব বললেন, কোথায় ছিলি? বন্ধুর বাসায় দাওয়াত ছিল। খাওয়া দাওয়া ঠিকমতো করেছিস? জি। কি খাওয়ালো? পোলাও আর খাসির রেজালা। বুরহানি ছিল না? জি না। গরমের মধ্যে বোরহানি দেয়া তো উচিত ছিল। রিচ ফুড বোরহানি ছাড়া হজম হবার কথা না। খাওয়া দাওয়ার পর মিষ্টি পান খাস নাই? জি, খেয়েছি। সিগারেট খাস নাই? মিষ্টি পানের সাথে তো সবাই সিগারেট খায়। তুই খাস নাই? জি না। আমি তো গন্ধ পাচ্ছি। দেখি হা কর তো, বড় করে হা কর। আরো বড়। এখন নিঃশ্বাস ফেল। জহির নিঃশ্বাস ফেলল এবং কাঁদো কাঁদো গলায় বলল, আর কোনোদিন খাবো না বাবা। ইদ্রিস সাহেব মধুর গলায় বললেন, খাবি না কেন? অবশ্যই খাবি। বন্ধুবান্ধব আগ্রহ করে দেয়, না খেলে ওরা মনে কষ্ট পাবে। কারো মনে কষ্ট দেওয়া উচিত না। আচ্ছা, এখন নাম বিছানা থেকে। জহির বিছানা থেকে কাঁপতে কাঁপতে নামল। শার্ট গায়ে দে। জহির শার্ট গায়ে দিল। ইদ্রিস সাহেব বললেন, যা, এখন বাসা থেকে চলে যা। তোকে আর পুষব না। তুই আমাকে বাপ ডাকবি, তার জন্যে তোকে পোষার দরকার দেখি না। ঢাকা শহরে শত শত লোক আছে যাদের ৩ বেলা ভাত খাওয়ালে খুশি মনে আমাকে বাপ ডাকবে। জহিরকে অবশ্যই সে রাতে বাসা ছাড়তে হতো, যদি না ইদ্রিস সাহেবের মা ভাগ্যক্রমে বাসায় থাকতেন। এই ভদ্রমহিলার বয়স ৭০-এর উপর। চোখে দেখতে পান না, কিন্তু কান খুব পরিষ্কার। হাঁটাচলা করতে পারেন। হইচই শুনে তিনি দেয়াল ধরে ধরে বের হয়ে এলেন এবং তীক্ষ্ণ গলায় বললেন, আবু, কি হয়েছে? ইদ্রিস সাহেব বললেন, কিছু না মা, ঘুমান। বাসার থেকে কারে বাইর করতাসস? আম্মা, আপনি ঘুমান। আমি জীবিত থাকতে তুই আমার নাতিরে রাস্তায় বের করে দিবি? তোর সাহস তো কম না? সাহস বেশি হইছে? কাউরে বাইর করতেছি না। এইটা ভালো কথা। থুরথুরি বুড়ি বিছানায় শুতে গেলেন। তবে বিছানায় শুয়ে শুয়ে সারাক্ষণই কথা বলতে লাগলেন। সিগারেট খাইছে তো কি হয়েছে? তার বয়সে তুই বিড়ি খাইছস?
নিজের বাপের মায়ের তো মনে নাই, বাপগিরি ভলাস, এত বাপগিরি ভালো না। বিনুর ভরসা তার দাদিজান। দাদিজান এখন তাদের বাসায় আছেন। তিনি পালা করে তার 4 ছেলের বাসায় 3 মাস করে থাকেন। রোজার ঈদ পর্যন্ত বিনুদের সঙ্গে থাকার তারিখ পড়েছে। দাদিজানকে দিয়ে বাবার অনুমতি বের করে নেয়া খুব সমস্যা হবে না বলেই বিনুর ধারণা। বিনুর খুব শখ মনিকার সঙ্গে একটা রাত কাটায়। এত সুন্দর একটা মেয়ে আর এত বড় লোক, ওদের বাড়িটাও নিশ্চয়ই দেখার মতো হবে। বিনুর ক্ষীণ আশা একটা রাত থাকলে মনিকার সঙ্গে তার ভাব হতে পারে। এরকম একটা মেয়ের সঙ্গে ভাব হওয়াও ভাগ্যের কথা। মনিকা যাদের সঙ্গে ঘুরে বিনু দূর থেকে তাদের দেখে, তাদের চালচলন কথাবার্তা সবই অন্যরকম। সেদিন মনিকারা 4 জন, ওরা 4 জন সবসময় একসঙ্গে থাকে, সেই জন্য ওদের নাম হয়েছে চতুর্ভুজ। ওয়াদুদ স্যারের ঘরে ঢুকে পড়ল। মনিকা তখন স্যারের রুমে, সে গেছে তার পার্সেন্টেজ দিতে। দেরিতে ক্লাসে এসেছিল বলে পার্সেন্টেজ দিতে পারেনি। ওয়াদুদ স্যার বললেন, কি ব্যাপার, চতুর্ভুজ একসঙ্গে? মনিকা হাসি মুখে বলল, আপনি স্যার কফি বানিয়ে খান, রোজ এত সুন্দর গন্ধ পাই, আজ আমাদের কফি খাওয়াতে হবে। বেশ তো, কফি খাও। ওয়াদুদ স্যার বেয়ারাকে কফি বানাতে বললেন। বিনু মুগ্ধ হয়ে গেল মেয়ে 4টার সাহস দেখে। আরেকবার বিনু সাবসিডিয়ারি ক্লাসের শেষে বেরুচ্ছে। একটা বদ ছেলে ভিড়ের অজুহাতে সুযোগে বিনুর বুকে হাত দিল। বিনুর লজ্জা এবং ভয়ে প্রায় জমে গেল। মনিকা ছিল তার পেছনে। সে ছেলেটার শার্ট খামচে ধরে বলল, তুমি ওর গায়ে হাত দিলে কেন? চারদিকে ভিড় জমে গেল। বিনু প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, কেউ আমার গায়ে হাত দেয়নি, মনিকা, ওকে ছেড়ে দাও। মনিকার শীতল চোখে কিছুক্ষণ বিনুর দিকে তাকিয়ে থেকে ছেলেটাকে ছেড়ে দিল। মনে মনে সে নিশ্চয়ই বিনুর মুখে থুথু দিয়েছে। বিনুর দিকে তাকাতেও নিশ্চয়ই তার ঘেন্না করছিল। করাটা স্বাভাবিক। বিনু যদি তার অবস্থাটা ব্যাখ্যা করতে পারত, তাহলে হয়তো মনিকা তাকে এতটা ঘৃণা করত না। তাদের বাসা অন্য সব বাসার মতো না, তার বাবা মা অন্য সব বাবা মার মতো না, তারা আলাদা। কিরকম যে আলাদা তা মনিকা বা মনিকার মতো বান্ধবীরা জানে না। বিনু যখন কলেজে পড়ে তখন হঠাৎ দেখা গেল একটা ছেলে প্রায় তাদের বাসার সামনে হাঁটাহাঁটি করে, জানলার দিকে তাকিয়ে সিগারেট ফুঁকে। বিনু ব্যাপারটা শুরুতে লক্ষ্যই করেনি। লক্ষ্য করলেন বিনুর মা। তিনি সঙ্গে সঙ্গে বিনুর বাবাকে জানালেন। ইদ্রিস আলী ওই ছেলেকে কিছু বললেন না। তিনি ঝিম ধরে সারা দুপুর বসে রইলেন। অফিসে গেলেন না, অফিস কামাই করলেন। মাগরিবের নামাজের পর মিষ্টি গলায় ডাকলেন, বিনু কই রে? বিনুর সামনে এসে দাঁড়াল। বাসার সামনে ঘোরাঘুরি করে ছেলেটাকে। বিনু অবাক এবং খানিকটা ভীত গলায় বলল, কোন ছেলে? ইদ্রিস সাহেব আরও শান্ত গলায় বললেন, কোকড়া চুলের একটা ছেলে, গলাটা লম্বা। জানি না তো বাবা। জানো না? জি না। তুমি বলতে চাচ্ছ তুমি তাকে চেনো না, জানো না, এমনি সে তোমার ঘরের সামনে ঘোরাঘুরি করে? বিনু এই পর্যায়ে ভয়ে অস্থির হল, কারণ দাদিজান বাসায় নেই। তিনি তার ছোট ছেলের বাসায় জুলাই মাস পর্যন্ত সেখানে থাকবেন। বিনুকে রক্ষা করার এখন আর কেউ নেই। ইদ্রিস সাহেব শান্ত গলায় বললেন, শরীরে বিষ ঢুকে গেলে মন্ত্র পড়ে বিষ নামাতে হয়, সেই মন্ত্র আমি জানি। যাও, ঘরে যাও, আমি আসছি। তোমার মাকে বলো উপস্থিত থাকতে। বিনুর খুব ইচ্ছা হলো দরজা খুলে ছুটে ঘর থেকে বের হয়ে যায়, তারপর রাস্তা ধরে দৌড়াতে থাকে। রাস্তার দুপাশে যদি কোনো বাড়ি থাকে এবং তার দরজা খোলা থাকে, তাহলে সে সেই খোলা দরজা দিয়ে ঢুকে পড়বে এবং বাড়ির মালিককে বলবে, আপনাদের কোনো কাজের বুয়া লাগবে? যাই হোক, বিনু সেই সব কিছুই করল না। সে তার মাকে সঙ্গে নিয়ে শোবার ঘরে খাটের উপর বসে রইল। বাতি জ্বালাল না। যথাসময়ে ইদ্রিস সাহেব এলেন এবং মেয়ের চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিলেন। মেয়ে বড় হয়েছে, তার গায়ে হাত দেয়া যায় না। তাকে শাস্তি দিতে হলে চুলের মুঠি ধরেই দিতে হয়। পরবর্তী ৮ ঘণ্টা ইদ্রিস সাহেব শাস্তি দিলেন। তার হাত ভর্তি মুঠো মুঠো চুল উঠে আসতে লাগল। বিনুর মা পাশেই দাঁড়িয়ে রইলেন। অন্ধকারে তার মুখ দেখা গেল না। দেখা গেলে দেখা যেত শাস্তি প্রক্রিয়ায় তার অনুমোদন আছে। শাস্তির শেষে বিনু মরার মতো মেঝেতে পড়ে রইল। ইদ্রিস সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, যন্ত্রণা ঘরে রেখে লাভ নেই, বিয়ে দিয়ে দাও। আমার দায়িত্ব শেষ হোক। হাতে ছেলে একটা আছে, বয়স সামান্য বেশি। পুরুষ মানুষের জন্য বয়স কোনো ব্যাপার না। বিনুর মা বললেন,
তুমি যা ভালো বোঝো করো। সেই ছেলেটির সঙ্গে বিনুর বিয়ে হয়ে যেত, ঠেকালেন বিনুর দাদিজান। বিনু তার কাছে কেঁদে গিয়ে পড়েছিল। তিনি ছেলেকে ডেকে নিয়ে শান্ত গলায় বললেন, বিনুর নাকি বিবাহের কথা চলতেছে। ইদ্রিস বললেন, জি। আলহামদুলিল্লাহ। ছেলে কি করে? ছোটখাটো ব্যবসা আছে, মুগদাপাড়ায় নিজের বাড়ি আছে। বয়স কত? বয়স সামান্য বেশি। অনুমান কত? সঠিক জানি না, ৩০-৩২ হতে পারে, কিছু বেশিও হতে পারে। পুরুষ মানুষের বয়স কোনো ব্যাপার না। গাধার মতো কথা কস কেন? পুরুষ মানুষের বয়স কোনো ব্যাপার না। তোরে কি শিখাইছে? মেয়েটা ভালো লেখাপড়া করতেছে, তারে ঘাটের মরার সাথে বিয়ে দিবি? তুই ৩বারে ম্যাট্রিক পাশ করছস, তোর মেয়ে ম্যাট্রিকে বৃত্তি পাইছে। আমরার পরিবার থেকে একটা মেয়ে এমএ পাশ করব, এইটা দেখানোর জন্য এখনো বাইসা আছি, বুঝছস? লেখাপড়া তো বিয়ের পরেও হয়। বিয়ার পর প্রত্যেক বছর একটা করে বাচ্চা হয়, আর কিছু হয় না। তুই তো হায়া পাশ বউ বিয়া করছিলি, বিয়ার পর হে কি বিয়ে পাশ দিছে? আমারে চেতাইস না, খবরদার কইলাম, খবরদার। বিয়ে হয়নি, এবং খুবই আশ্চর্যের ব্যাপার, বিনু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পাশ করে গেল। তার দাদিজান তাকে সেদিন ২০০০ টাকা দিয়ে বললেন, যা, ভালো ভালো জামা কাপড় কিনা আন, যেটা পছন্দ সেইটা কিনবি। আইসকাইলের মেয়েরা যেগুলি পরে, বুঝছস? বিনু দুটো সালোয়ার কামিজ কিনেছে, নিজে একা একা গিয়েই কিনেছে। একটা সাদার উপর গোলাপি কাজ, অন্যটা লালের উপর লাল সুতার কাজ। কামিজ দুটোর কোনোটাই সে পরতে পারেনি। ইউনিভার্সিটিতে যাবার প্রথম দিন সে লাল কামিজটা পরল। বিনুর মা বললেন, প্রথম ইউনিভার্সিটিতে যাচ্ছিস, তোর বাবাকে সালাম করে তার দোয়া নিয়ে যা। বিনু তার বাবাকে সালাম করল। ইদ্রিস সাহেব বললেন, প্রথম ক্লাস তো ১১টায়, এখন বাজে ৯:৪০, এখন কোথায় যাচ্ছিস? বিনুর মা বললেন, প্রথম দিন একটু আগে আগে যাবে, কোন রুমে ক্লাস খুঁজে পাবে না। ইদ্রিস সাহেব বললেন, খুঁজে না পাওয়ার কি আছে, তাছাড়া আমি তো সঙ্গে যাচ্ছি। বিনুর মুখ শুকিয়ে গেল। বাবার সঙ্গে যাবেন? তার সঙ্গে ক্লাসরুম খুঁজে বের করবেন? কে জানে, ক্লাস চলাকালীন সময়ে হয়তো বারান্দায় দাঁড়িয়ে থাকবেন, সবাই হাসাহাসি করবে। ইদ্রিস সাহেব বিনুর শুকনো মুখের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, তুই অপেক্ষা কর, আমার সামনে দাঁড়িয়ে থাকিস না, সামনে থেকে যা। বলেই কঠিন গলায় বললেন, সুরমা, সুরমা। সুরমা মাছ কাটছিলেন, হাতে মাছের রক্ত নিয়ে ছুটে গেলেন। ইদ্রিস সাহেব থমথমে গলায় বললেন, মেয়ে যে জামাটা পরেছে সেই জামাটা দেখেছ? গলার কাটা কত বড় দেখেছ? সুরমা ক্ষীণ গলায় বললেন, আজকাল তো সবাই এইসবই পরে। ইদ্রিস সাহেব বললেন, নোট ক্লাবেও আজকাল তো অনেকে ন্যাংটা ঘুরে বেড়ায়। তোমার মেয়ে তো পড়াশোনা করার জন্য যাচ্ছে, সে কি তার বুক দেখানোর জন্য যাচ্ছে? সে দেখাতে চায় যে তার বুক বড়। ইদ্রিস সাহেব কথাগুলো চাপা গলায় বললেও বিনু বারান্দা থেকে শুনে ফেলল। তার ইচ্ছা করল ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সে লাফ দিয়ে পড়ল না। যথাসময়ে সাধারণ একটা শাড়ি পরে বাবার সঙ্গে রিকশা করে রওনা হল। রিকশায় ইদ্রিস সাহেব মেয়েকে কয়েকটা উপদেশ দিলেন। কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলবে না, মেয়েদের সঙ্গে মেশার ব্যাপারেও সাবধান, বেশি মেশামেশিরও দরকার নেই। ইউনিভার্সিটি কোনো আড্ডাখানা না, ক্লাস করবে, ক্লাস শেষ হবে, বাসায় চলে আসবে, ব্যাস। কোন পরিবেশে বিনু বড় হচ্ছে তা মনিকা বা মনিকার বান্ধবী জানে না। জানলে বুঝত একটা বদ ছেলে তার গায়ে হাত দেওয়ার পরেও সে কেন বলছে কেউ গায়ে হাত দেয়নি। এই নিয়ে কোনো সমস্যা হলে বাবার কানে চলে যাবে। বাবার সঙ্গে সঙ্গে বলবেন, যথেষ্ট হয়েছে, আর না, পড়াশোনার দরকার নেই, বিয়ে দিয়ে ঝামেলা মিটাও, কবুল কবুল কবুল, ঝামেলা শেষ। মনিকার চোখে বিনু খুব ছোট হয়ে আছে। বিনু ভেবে রেখেছে জন্মদিনের অনুষ্ঠানে সুযোগ পেলে সে মনিকাকে তার কথাগুলো বলবে। তারা যেহেতু সারা রাত থাকবে, সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে। সমস্যা একটাই, বাবার অনুমতি। বিনু ঠিক করল সে কেঁদে দাদিজানের পায়ে পড়ে যাবে। তিনি একটা ব্যবস্থা করবেন, অবশ্যই করবেন। তিনি ব্যবস্থা করলেন। কিভাবে করলেন বিনু জানে না, জানতেও চায় না। সে বিস্ময়ের সঙ্গে তার বাবাকে বলতে শুনল, ওরা থাকে যেন কোথায়? গুলশানে। ওদের টেলিফোন নম্বর জানো? জি জানি। ওই বাড়ির ঠিকানা আর টেলিফোন নাম্বার একটা কাগজে লিখে যাও, জহির তোমাকে নামিয়ে দিয়ে আসবে।
বাসাটাও চিনে আসবে। আমি রাতে তোমার খালার বাসা থেকে একবার টেলিফোনে খোঁজ নেব। তার দরকার নেই বাবা। অবশ্যই দরকার আছে। আরেকটা কথা তোমাকে বলি, তুমি আজ যা করছো তা ঠিক না, অন্যায়। আমার মা মৃত্যুশয্যায়, তিনি একটা কথা বললেন, ফেলতে পারলাম না। মায়ের আদেশ আমি কোনোদিনই অগ্রাহ্য করিনি, যতদিন বাঁচবেন অগ্রাহ্য করব না। এখন যাও, টেলিফোন নাম্বার, ঠিকানা সুন্দর করে কাগজে লিখে ফেলো। বাবা তাকে তুই তুই করে বলেন, এখন তুমি করে বলছেন। বাবার মন টন যে অসম্ভব খারাপ সেটা বোঝা যাচ্ছে। বন্ধুর জন্মদিন, খালি হাতে যাওয়া ঠিক না। আমি উপহার কিনে নিয়ে আসছি, সাথে করে নিয়ে যাও। জি আচ্ছা। ইদ্রিস সাহেব 4টা গ্লাসের একটা সস্তা সেট নিয়ে এলেন। এই উপহার মনিকার হাতে দিলে বিনা নিজেই লজ্জায় মরে যাবে এবং চারদিকে হাসাহাসি পড়ে যাবে। সন্ধ্যা 7টার সময় যাওয়ার কথা। বিনু ঘড়ি ধরে ঠিক সন্ধ্যা 7টার সময় উপস্থিত হল। বড়লোকের বাড়ি, সবই নিশ্চয়ই নিয়ম মতো হবে। গিয়ে দেখে সে ছাড়া আর কেউ আসেনি। মনিকা নিজেও সাজগোজ কিছু করেনি। গোসল করার জন্য বাথরুমে শুধু ঢুকতে যাচ্ছে। সে বিনুকে দেখে বলল, ও আচ্ছা, তুমি চলে এসেছ? অন্যরা তো কেউ আসেনি। সারা রাত থাকবে তো? ধীরে সুস্থে আসছে। তুমি কি সারা রাত থাকবে না চলে যাবে? থাকব। বাসায় অসুবিধা থাকলে রাত 10টা-11টার দিকে চলে যেতে পারো। গাড়ি আছে, গাড়ি দিয়ে আসবে। না, অসুবিধা হবে না। অসুবিধা না হলে খুব ভালো। আমরা সারা রাত ফান করব। তুমি এখন টিভি দেখো বা বই পড়ো টরো। মুজু আঙ্কেল টেলিফোন করেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তখন তার সঙ্গে গল্প করতে পারবে। উনি কে? বাবার বন্ধু, আমাদেরও বন্ধু। ম্যাজিক ট্যাজিক অনেক কিছু জানেন। ফান করার আইডিয়াতে তার মাথা একেবারে ভর্তি। বিনু বলল, তোমাদের বাড়িটা কি একবার ঘুরে দেখব? এত সুন্দর বাড়ি আমি জীবনে দেখিনি। দেখো, ঘুরে ঘুরে দেখো। রহিমাকে বলে দিচ্ছি, ও তোমাকে সব ঘুরে দেখাবে। কি খাবে? চা, কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু? না, আমাদের ডিনারের কিন্তু দেরি হবে। আজকে আমাদের ডিনার খাওয়াচ্ছেন মুজু আঙ্কেল। বিশেষ একটা খাবার তৈরি হচ্ছে, সেটা আসবে রাত 11টার দিকে। ভালো কথা। তুমি কি সুইমিং কস্টিউম এনেছ? ও আচ্ছা, তোমাকে বোধহয় বলা হয়নি, আমাদের বাড়ির ছাদে সুইমিং পুল আছে। গভীর রাতে আমরা সবাই সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে গান শুনব। তুমি কি সাঁতার জানো? বিনু সাঁতার জানে। তার নানার বাড়ির পুকুরে দাপাদাপি করে ছোটবেলায় সাঁতার শিখেছে। তারপরেও বলল, সাঁতার জানি না। তার এতগুলো মেয়ের সঙ্গে পানিতে নামতে ইচ্ছা করছে না। তাছাড়া তার মনে ক্ষীণ সন্দেহ হচ্ছে পানিতে মজু আঙ্কেল নামের ভদ্রলোকও নামবেন। রহিমা মধ্যবয়স্ক, হাসিখুশি একজন মানুষ। তার পরনের শাড়িটা পরিষ্কার, পায়ে সুন্দর চামড়ার স্যান্ডেল। মনিকা আগে বলে না দিলে বিনা তাকে মনিকার মা বা তার কোনো আত্মীয় ভেবে পা ছুঁয়ে সালাম করে ফেলত। রহিমার মা বিনাকে খুব খুশি মনে ঘুরে ঘুরে বাড়ি দেখাল। লাইব্রেরি ঘর, কম্পিউটার ঘর, বার, হল ঘর, গ্যালারি, লন্ড্রি রুম। মাথা ঘুরে যাবার মতো অবস্থা। রহিমার কাছ থেকেই বিনা জানতে পারল মনিকার বাবা মা দেশে নেই। মনিকার মার হার্টে স্পেসমেকার লাগানো আছে। সেখানে কি যেন সমস্যা হচ্ছে। লন্ডনে ডাক্তার দেখাতে গেছেন। মনিকার বাবাও গেছেন সঙ্গে। আজকের জন্মদিনে মনিকার আত্মীয় স্বজন সবাইকে আসতে নিষেধ করা হয়েছে। আজ শুধু তার বন্ধু বান্ধবরা থাকবে। মুজু আঙ্কেল থাকবেন, কারণ ফান আইডিয়া সব তার মাথাতেই আসে। মনিকার বান্ধবীরা এখনও আসেনি, তবে মুজু আঙ্কেল এসে গেছেন। লম্বা একজন মানুষ, গায়ের রং সাহেবদের মতো দুধে আলতায়, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, সর্বক্ষণ পাইপ টানছেন। তাকে ঘিরে আছে তামাকের গন্ধ, তবে সেই গন্ধ খারাপ লাগছে না। ভদ্রলোক গরমের মধ্যেও হলুদ একটা কোট পরে আছেন। কোটটা অন্য সব কোটের মতো না, পাঞ্জাবির মতো লম্বা। মনিকা তাকে বিনুর সঙ্গে পরিচয় করিয়ে দিল। মুজু আঙ্কু, এর নাম বিনু, আমার সঙ্গে পড়ে। কেউ তো এখনো আসেনি, তার বোধহয় একা একা লাগছে। আপনি তাকে একটু কোম্পানি দিন। আমার সাজগোজ কিছুই এখনো হয়নি। আর বিনু শোনো, মুজু আঙ্কেলের কথা তো তোমাকে আগেই বলেছি, আর্কিটেক্ট, কনফার্ম ব্যাচেলর। তার যে কি পরিমাণ টাকা আছে তিনি তা নিজেও জানেন না। দারুণ ক্লোজ আপ ম্যাজিক দেখাতে পারেন, আজও দেখাবেন। সেই জন্যই হলুদ কোট পরে আছেন। তার যাবতীয় ম্যাজিক কোটের ভেতরে। মুজু আঙ্কেল মনিকার দিকে হাসি হাসি চোখে তাকিয়ে থেকে বললেন, তুমি সব কথাই ঠিক বলেছ, তবে কনফার্ম ব্যাচেলর কথাটা ঠিক বলনি। পছন্দসই মেয়ে পাইনি বলেই ব্যাচেলর। আমি সারাক্ষণই পছন্দের মানুষ খুঁজে বেড়াচ্ছি।
যখন কোনো মেয়ের সঙ্গে দেখা হয় তখন প্রথমেই যে কথাটা মনে হয় তা হচ্ছে, এই কি সে? তোমার বান্ধবীকে দেখেও সেই কথাই মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে এই হলো সে। মনিকা হাসতে হাসতে বলল, তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়েই গেল। বিনু বুঝতেই পারছে না এসব কি ধরনের কথাবার্তা। বয়স্ক একজন মানুষকে এই ধরনের কথা বলতে পারেন? না বলা উচিত। কি করে তিনি বললেন, এই হলো সেই মেয়ে? ছি ছি। মনিকা চলে যাচ্ছে, যাবার আগে বলল, মুজু আঙ্কেল, আপনি কিন্তু বিনুর সঙ্গে সিরিয়াস কোনো রসিকতা করবেন না। সে আপনাকে প্রথম দেখছে, আপনার রসিকতা বুঝতে পারবে না, ঘাবড়ে যাবে। আপনি বরং ওকে ম্যাজিক ট্যাজিক দেখান। মনিকা চলে গেছে। একা একা এই ভদ্রলোকের পাশে বসে থাকতে বিনুর প্রচণ্ড ভয় লাগছে। তার শুধুই মনে হচ্ছে তিনি বলবেন, দেখি তোমার হাত দেখি। আমি হাত দেখতেও জানি। বিনুর ফুফাতো বোন সুরমা আপার বাসায় এরকম হল। বিনু সুরমা আপার বাসায় আকিকায় গিয়েছিল। সেখানে দেখা গেল আসর জমিয়ে এক ভদ্রলোক বসে আছেন, ইঞ্জিনিয়ার, বেশ বয়স্ক, মাথার চুল সবই পাকা। তিনি নাকি খুব ভালো পামিস্ট, হাত দেখে সব বলে দিতে পারেন। সবাই হাত দেখাচ্ছে। সুরমাপা বলল, বিনু, তোর হাত দেখা। বিনু বলল, না। ভদ্রলোক খপ করে বিনুর হাত টেনে নিলেন। তারপর হাত আর ছাড়েনি না। এইভাবে ধরেন, ওইভাবে ধরেন, রীতিমতো কচলানো। মুজু আঙ্কেলও কি এরকম কিছু করবেন? বিনু ঘড়ি দেখল, ৮টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে এই প্রথম তার মনে হল ভুল হয়েছে। মনিকার জন্মদিনে আসা ভুল হয়েছে। মুজু আঙ্কেল বোধহয় বিনুর ভয় বুঝতে পারছেন। তার পাইপ নিভে গেছে। তিনি পাইপ ধরাতে ব্যস্ত। দিয়াশলাইয়ের আগুন বারবার নিভে যাচ্ছে। বিনু প্রায় মূর্তির মতোই বসে আছে। ভদ্রলোকের পাশে বসেছে বলে সে ভদ্রলোকের মুখ পরিষ্কার দেখতে পারছে না। বিনুর মনে হল ভদ্রলোক হাসছেন। মুজু আঙ্কেল পাইপের লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তোমার নাম হচ্ছে বিনু, তাই না? বিনা থেকে বিনু। বিনু মাথা নাড়ল। তার নাম বিনু ঠিকই, তবে বিনা থেকে কি না তা জানে না। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জি না। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছ। ভয় পাবার কিছু নেই। আমি ভয় পাচ্ছি না। তুমি থাকো কোথায়? কলাবাগানের পেছনে ভূতের গলি নামে একটা জায়গায়। ভূতের গলি নাম কি জন্যে? ভূত আছে? বিনু জবাব দিল না। সে আবার ঘড়ি দেখল। আশ্চর্য, এখনো ৮টা বাজে। ঘড়িটা কি বন্ধ হয়ে গেছে? তোমার বাবা কি করেন? ব্যাংকে চাকরি করেন। কোন ব্যাংকে? সোনালী ব্যাংকে। কোন ব্রাঞ্চ? নীলক্ষেত ব্রাঞ্চ। ওনার পোস্ট কি? ক্যাশিয়ার। ওনার কাজ তাহলে পরের টাকা গোনা? বিনু জবাব দিল না। তার মনে হল তার বাবা ক্যাশিয়ার। এটা শোনার পর মজু আঙ্কেলের উৎসাহ কমে গেছে, এবং তিনি বোধহয় একটু বিরক্ত বোধ করছেন। কেমন যেন সরু চোখে তার দিকে তাকালেন। ভদ্রলোকের পাইপ আবার নিভে গেছে। তিনি আবারও পাইপ ধরাতে ব্যস্ত হয়ে পড়েছেন। পাইপ ধরাবার পর লম্বা করে ধোঁয়া ছেড়ে বিনুর দিকে তাকিয়ে কি একটা বলতে গিয়েও বললেন না। উঠে হল ঘরের দিকে গেলেন। বিনু আবার ঘড়ি দেখল। এখনো ৮টা বাজে। ঘড়িটা কি নষ্ট হয়ে গেছে? মুজু আঙ্কেল ফিরে আসছেন। তার হাতে পেট মোটা লম্বা একটা গ্লাস। গ্লাসের লেবুর টুকরা ভাসছে। বিনু শিউরে উঠল। ভদ্রলোকের হাতে কি মদের গ্লাস? মদ খেলে মানুষ অদ্ভুত কাণ্ড করে বলে শুনেছে। মদ খাবার এক পর্যায়ে সবাই বমি করে। উনিও নিশ্চয়ই করবেন। উনি কি করবেন কে জানে। এত কাছ থেকে সে কখনো কাউকে মদ খেতে দেখেও নি। ভদ্রলোক একেবারে তার সামনে বসে আছেন। বিনু। জি। মনিকার সব জন্মদিনে আমি থাকি। তোমাকে এই প্রথম দেখলাম। বিনু কিছু বলল না। ভদ্রলোক ছোট ছোট চুমুক দিয়ে গ্লাস ভর্তি জিনিসটা খাচ্ছে। খাওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে তার খেতে ভালো লাগছে না। মজু আঙ্কেল এবার পুরোপুরি তার দিকে ফিরে তাকিয়ে বললেন, মনিকার সব জন্মদিনে আমাকে নতুন নতুন ফান আইডিয়া বার করতে হয়। আই এম রানিং আউট অফ আইডিয়াস। আমি মনিকাকে বলেছি এই শেষ, আর আমার কাছে আইডিয়ার জন্য আসবে না। এবারের ফান আইডিয়াটা কি তুমি জানো? বিনু ক্ষীণস্বরে বলল, না। তোমাকে দেখে আমারও মনে হচ্ছে তুমি জানো না। সুইমিং পুলে গোসলের কথা তোমাকে বলেনি? জি, ভুলেছে। ও, তাহলে তো তুমি জানো। আইডিয়া আমার দেয়া। আমি নিম্ফ সাজার আইডিয়া দিয়েছি। নিম্ফ কি জানো?
জি না, নিম্ফ হচ্ছে পরী, যারা জলকেলি করতে ভালোবাসে, জলকন্যা। আমি বলেছি আজ পূর্ণিমার রাত আছে, গভীর রাতে তোমরা সব বান্ধবীরা মিলে সুইমিং পুলে নেমে যাবে। ছাদের সব বাতি থাকবে নেভানো, চাঁদের আলো পড়বে সুইমিং পুলের পানিতে, দূরে বাজবে সিম্ফনি, মুল্লির সোনাটা, পানিতে ভেসে বেড়াবে একদল জলকন্যা। এ ওর গায়ে পানি ছিটাবে, খিলখিল করে হাসবে। তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, কারণ জলকন্যাদের গায়ে কাপড় থাকে না। তাদের নগ্ন শরীরে চকচক করবে চাঁদের আলো। অসাধারণ একটা দৃশ্য, তাই না? বিনু কিছু বলল না। মজু আঙ্কেল খানিকটা ঝুঁকে এসে বললেন, কবিতা শুনবে? বিনু না বলার আগেই ভদ্রলোক ভারী গলায় আবৃত্তি শুরু করলেন। ঘুমে চোখ চায় না জড়াতে, বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি, এখন সে কত রাত। এই দিকে শোনা যায় সমুদ্রের স্বর, স্কাইলাইট মাথার উপর, আকাশে পাখিরা কথা কয় পরস্পর। বিনু কাঠ হয়ে বসে রইল। মদ খেয়ে ভদ্রলোক কি মাতাল হয়ে গেছেন? বিনু এত কাছে থেকে কাউকে মদ খেতে দেখেনি। অনেক দূর থেকে একবার দেখেছে। যশোরে মঞ্জু খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত 11টার দিকে শুনে ছাদে হইচই হচ্ছে। মঞ্জু খালা কার সঙ্গে যেন খুব রাগারাগি করছেন, কান্নাকাটিও করছেন। সে মঞ্জু খালার মেয়েকে জিজ্ঞেস করল, কি হচ্ছে রে? সে স্বাভাবিক গলায় বলল, বাবা মদ খাচ্ছে, তাই মা চেঁচামেচি করছে। বিনু আঁতকে উঠল। কি সর্বনাশ! সে কৌতূহল সামলাতে পারেনি, চুপি চুপি ছাদে দেখতে গিয়েছিল। ছাদে তখন খালা ছিলেন না। মেজ খালু সাহেব একা একা গ্লাস আর সবুজ রঙের একটা বোতল নিয়ে বসেছিলেন। বোতলটার রং কালো হতে পারে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। সে ভেবেছিল আড়াল থেকে এক নজর দেখে চলে আসবে, কিন্তু খালু সাহেব তাকে দেখে ফেললেন এবং অত্যন্ত মিষ্টি গলায় ডাকলেন, কে বিনুমা? আয় আয়, ছাদে খুব সুন্দর গোলাপের বাগান করেছি, বাগান দেখে যা। তোর মুখটা এমন শুকনো কেন রে মা? খালু সাহেবের কথাবার্তা এত সুন্দর, এত স্বাভাবিক, কথা জড়ানো না, কিছু না। মজু আঙ্কেলও খুব সুন্দর করে কথা বলছেন। মদ খেলে লোকজন হয়তো সুন্দর করে কথা বলে, তবে ভয়ঙ্কর কথা বলে। এই ভদ্রলোক হয়তো জানেনও না তিনি কি ভয়ঙ্কর কথা বলছেন। নগ্ন শরীরে চকচক করবে চাঁদের আলো, কি ভয়ঙ্কর কথা! মজু আঙ্কেল হাসি মুখে তাকিয়ে আছেন। তিনি পাইপে টান দিতে দিতে বললেন, একদল রূপবতী তরুণী নগ্ন হয়ে সাঁতার কাটবে, ভাবতেই ভালো লাগছে। ভিডিও করে রাখতে পারলে ভালো হতো। এটাতে মনিকা রাজি হচ্ছে না, দেখি রাজি করানো যায় কিনা। আজ থেকে 20 বছর পর যখন তোমরা লোলচর্ম বুড়ি হয়ে যাবে, তখন এই ভিডিও দেখে খুব ভালো লাগবে। মজু আঙ্কেলের গ্লাস শেষ হয়ে গিয়েছিল। তিনি আবার গ্লাস ভর্তি করতে গেলেন। মনিকার বন্ধুরা আসতে শুরু করেছে। এদের কাউকেই বিনু চিনতে পারছে না। বিনু যেমন ওদের অবাক হয়ে দেখছে, ওরাও বিনুকে অবাক হয়েই দেখছে। একটা অদ্ভুত পোশাক পরা মেয়ে ঘরে ঢুকেই বলল, আমাদের জলকন্যা সাজার প্রোগ্রাম ঠিক আছে তো? বিনু আবার ঘড়ি দেখল, 8টা বাজে। তার ঘড়ি কি নষ্ট? তার মনে হল সে ভুল করেছে, খুব বড় ভুল করেছে। রাত কত বিনু জানে না, তার ঘড়িতে 8টা বেজে আছে। তবে রাত যে অনেক, এ ব্যাপারে সে নিশ্চিত। সে এখন মনিকাদের ছাদের একটা বাথরুমে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। জীবনে এত সুন্দর বাথরুম সে দেখেনি, কোনোদিন হয়তো দেখবেও না। ধবধবে সাদা বিশাল একটা ঘর। সেই ঘরে নীল বাথটাব, নীল কোমোড, নীল বেসিন। বাথরুমে নানান মাপের তোয়ালে, সেগুলোর রঙও নীল। আর কি বিশাল একটা আয়না! নিজেকে পুরোপুরি দেখতে হলে এরকম একটা আয়না লাগে। মনিকার সব বান্ধবী সুইমিং পুলে নেমে গেছে। সুইমিং পুলে নামার আগে নাকি খুব ভালো করে গায়ে সাবান মেখে গোসল করে নিতে হয়। অন্যরা তাই করেছে, সে শুধু বাকি। সেও কি অন্যদের মতো করবে, না দরজা বন্ধ করে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে? মনিকা তাকে বলেছে, আমাদের জলকন্যা সাজার ব্যাপারটা যদি তোমার ভালো না লাগে, তোমাকে জলকন্যা সাজতে হবে না। তুমি আমার ঘরে বসে ভিসিআরের ছবি দেখো, কিংবা গল্পের বই পড়ো। মজু আঙ্কেল থাকবেন, তার সঙ্গে গল্পও করতে পারো। আর তুমি যদি বাসায় চলে যেতে চাও, তাও করতে পারো। আমাদের ড্রাইভার আছে, ও তোমাকে নামিয়ে দিয়ে আসবে। রাত অবশ্যই অনেক বেশি হয়ে গেছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এনজয় করছো না। তোমাকে কি নামিয়ে দিয়ে আসবে? বিনু বলল, না। অথচ সে হ্যাঁ বলতে গিয়েছিল।
তার মাথা বোধহয় এলোমেলো হয়ে গেছে। সে জলকন্যা সাজতে চায় না, অথচ সে বাথরুমে দাঁড়িয়ে আছে। বাইরে বাজনা বাজছে। বাজনাটা কি সুন্দর, কি আশ্চর্য সুন্দর! মনিকার বান্ধবীদের খিলখিল হাসির শব্দ আসছে। এরা বোধহয় একজন আরেকজনের গায়ে পানি ছিটাচ্ছে। এদের এই আশ্চর্য জীবনের সঙ্গে তার কোনো যোগ নেই। এই বাড়ির ছাদে যে চাঁদ উঠেছে, সেই চাঁদ তাদের বাড়ির ছাদে কখনো ওঠে না। মনিকাদের ছাদে পা দিয়েই চাঁদটার দিকে তাকিয়ে কি যে অদ্ভুত অন্যরকম লাগল। বিনু কাঁদছে। কাঁদতে কাঁদতেই সে তার গায়ের কাপড় খুলছে। সে জলকন্যা সাজছে। শুনছিলেন হুমায়ূন আহমেদের গল্প জলকন্যা। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।